আজ মহিলা মহলে আমাদের সঙ্গে যিনি রয়েছেন, অর্থাৎ আমাদের যিনি অতিথি, তার লেখা একটি নারী চরিত্র আমাদের আপাত চেনা নারী চরিত্রগুলোর মতো কোথাও আবার খানিকটা আলাদাও। এই যে আলাদা হয়েও সকলের মধ্যে মিশে থাকার যে গুণ নারী চরিত্রটির মধ্যে রয়েছে, সেটা যার কলমে সুন্দরভাবে উঠে এসেছে তিনি সাহিত্যিক জয়ন্ত দে। আর আমরা কথা বলছি অন্নপূর্ণা উপন্যাসের কথা। বঙ্কিম সাহিত্য পুরস্কারে ভূষিত অন্নপূর্ণা উপন্যাস, যার রচয়িতা জয়ন্ত দে আজ আমাদের অতিথি। নমস্কার। নমস্কার দাদা। আমরা আজ কথা বলবো আপনার লেখা অন্নপূর্ণা চরিত্রটি নিয়ে, যাকে নিয়েই আপনার মূল উপন্যাস এটি। আজ আমরা অন্নপূর্ণার জন্মের কথা শুনব, কিভাবে তার জন্ম হলো এবং কিভাবে আপনি তাকে ছবির মতো করে আঁকলেন, পাঠকের কাছে সেটা পৌঁছলো, সেসব নিয়েই। কারণ আমাদের মহিলা মহল যারা শুনছেন বা যারা শোনেন, তাদের অনেকেই হয়তো এই অন্নপূর্ণা চরিত্রটির সঙ্গে নিজেদের মেলাতে পারবেন। আপনার অন্নপূর্ণা পুরস্কৃত উপন্যাস অন্ন, যে নিজেই বলে সে কখনো কাঁদে না, সে ডেঞ্জারাস, সেটা সে নিজের সম্বন্ধেই বলে। এটা কোথাও শুধু প্রতিবাদী চরিত্র নয়, কোথাও যেন সে নিজেকে একেবারে স্পষ্ট করে মানুষের সামনে প্রতিষ্ঠিত করছে, উপস্থাপিত করছে, যাকে আমরা খুব ভোকাল, খুব আউটস্পোকেন, যা মেয়েদের স্বাভাবিক চরিত্রের থেকে খানিকটা আলাদা। তো এইরকম একটি চরিত্র যখন আপনি নিজের ভেতরে তৈরি করছিলেন, কি ভাবনা কাজ করছিল? দেখুন, ভাবনা বলতে প্রথম দিকে কি হয়, একটা চরিত্র মা যেমন হাঁটতে শেখায় আমাদের ছোটবেলায়, একটা এই অন্নপূর্ণার যখন কাহিনীটা আমার কিন্তু মনে তৈরি হয়নি, মনে তৈরি হয়েছে তাঁর, যিনি অন্নপূর্ণা। তিনি আমাকে হাত ধরে প্রায় এই লেখাটার মধ্যে দিয়ে ঢুকিয়েছেন। একটা কাজ বা একটা সম্পর্কের খাতিরে তার সঙ্গে আমার আলাপ হয়েছিল। তখন তিনি আমাকে কিছু কিছু কথা বলতে চাইলেন, কিছু কিছু কথা বললেন। লেখা পড়েছিলেন, আমি তাকে কিছু কথা বলেছিলাম। এবার তিনি আমাকে দেখাতে শুরু করলেন খুব ছোট ছোট জায়গা। সেই ছোট জায়গাগুলো থেকেই আমার অন্নপূর্ণার জন্ম। এবং আমি কিন্তু ওনাকে আগাগোড়া দেখেছি যে কিভাবে একটা মেয়ের মধ্যে, যে তার মধ্যে মমতা আছে, মায়া আছে, কিন্তু কি প্রচণ্ড পরিমাণ জেদ আছে আর লড়াই আছে। বিরোধী কোথাও মায়া মমতার সঙ্গে, কোথাও বাকি অনুভূতিগুলো, বাকি গুণগুলো এতটাই, যেটা না কুন্নিশ করার মতো। মনে হয় যেন সবসময় উনি থাকলেই যেন উনি নেতা হয়ে যাচ্ছেন, আমাদের মধ্যে থাকছে, কিন্তু যেন লিডিং পার্ট, তার আড়ালে থাকতে যেন বেশ সাহস লাগে আর কি, তাকে দেখলে পারে, মানে তার ছায়ায় থাকা যায় আর কি। একটা সময় হয় না যে ছোটবেলায় যখন মা থাকেন তখন মায়ের পেছনে বাচ্চা থাকে। এই কাহিনীর লেখক ঠিক ওনাকে ঠিক এই জায়গাটা রেখেছিলেন। এই জায়গা থেকেই কিন্তু অন্নপূর্ণার তৈরি হয়। মানে এই ভাবনাটাই মূলত শুধু কি লড়াই, আমি কিন্তু শুধু লড়াইয়ের কথা লিখিনি। তার দর্শন যে অন্য বলছে একটা জায়গায় যে অন্য ডেঞ্জারাস। আমি তো ছোটোবেলা থেকে দেখে এসেছি মেয়েদের কীভাবে ইউজ করা হয়, ব্যবহার করা হয়। সে আমাকে প্রথম যেখানে আমার বলেছিল, আমি না চৌকাঠে দাঁড়িয়ে কথা বলতে ভালোবাসি, আমি ঘরের ভেতর ঢুকি না। মানে ঘরের ভেতর ঢুকলে একটি পুরুষ তার স্বরূপটা খুলে যায়। এটা কাউকে সে ছোট করছেন না, কিন্তু তিনি একটা নিজেকে রক্ষা করছেন। তিনি কেন না আত্মসম্মান বাঁচিয়ে তিনি বারবার এই ধরনের ঘটনার মধ্যে দিয়ে গেছেন। এখন তিনি বড় জায়গায়, এখন তিনি অনেক ব্যারিকেড, অনেক কিছুর মধ্যে থাকতে পারেন, কিন্তু তখন কিন্তু বারবার এই জায়গার মধ্যে দিয়ে গেছেন। তাই জন্য সবসময় বলছেন যে আমি চৌকাঠে দাঁড়িয়ে কথা বলতে ভালোবাসি, আমি আলোর মুখে দাঁড়িয়ে থাকি। ঠিক। আপনার এই উপন্যাসটির বা বইটির উৎসর্গপত্রে আপনি লিখেছেন যে যার কথা আপনি বলছিলেন তাকে কেন্দ্র করেই লেখা। সেই মানুষটিকে আপনি কিভাবে চিনলেন, বা তার কথা যদি আমাদের শ্রোতাদের একটু বলেন, যে তাকে চিনলেন বা তার কথা যখন শুনলেন তখন, বা তার কথাতেই, তার ইচ্ছেতেই আপনি অন্নপূর্ণা লিখেছেন, যেটা আপনি বলছিলেন তিনি নিঃসন্দেহে একজন মহিলাই।
তার কথা যদি আরেকটু আমাদের শ্রোতাদের বলেন। তার কথা বলতে গেলে প্রথম কথা, তিনি নিজের জন্ম নিয়ে প্রশ্ন তুলছেন, জন্মের তারিখ নিয়ে প্রশ্ন তুলছেন, যে তিনি কখন জন্মেছেন। তিনিই আবিষ্কার করছেন যে তিনি তার মায়ের বিবাহ হওয়ার আগেই তার জন্ম হয়েছে। তিনিই আবিষ্কার করছেন যে একটা একটা কাছের পুরুষগুলো কেমন এবং পুরুষগুলো বদলে যায় কেমন। একটা সময় ছিল তিনি অনেকগুলো কি পয়েন্ট দিতেন, যে জানেন তো আমি কেন এই বামপন্থার মধ্যে ঢুকলাম। আমি সন্ধেবেলা বাড়ি থাকতে পারতাম না, সন্ধেবেলা বিভিন্ন জায়গায় মিছিল মিটিং হতো, আমি ওই মিটিংয়ে গিয়ে বসতাম। এটা তার কথা বলছেন? এটা তার কথা বলছি। হ্যাঁ, আমার বাড়ির উল্টো দিকে পার্টি অফিস ছিল, আমার সেটাই শেল্টার ছিল। মানে এই যে একটা মানুষ নিজেকে তৈরি করছে, নিজেকে বুনছে, এই মানুষটার কথা যখন লিখতে হয় তখন কিন্তু তার স্বরে লিখতে হয়, তার স্বরে। এবং তার প্রতিটা মুহূর্তে তার লড়াইয়ের কথা রয়েছে, প্রতিটা পর্বে। আমাদের যে গার্হস্থ্য হিংসাগুলো হয় মেয়েদেরকে ঘিরে, সেটা কিন্তু খুব চরম আকার, সেটা কিন্তু আমরা বাইরে থেকে বুঝতে পারি না। বিভিন্ন শেডস আছে তার। একটু যদি দেখেন না আশপাশে কে কীভাবে হচ্ছে, এটা বোঝার মতো যদি একটু আলাদা চোখ থাকে তাহলেই দেখতে পারবেন যে কীভাবে এই গার্হস্থ্য হিংসাগুলো হচ্ছে। সেই হিংসাগুলো থেকেও বেঁচে থাকা, এবং বাবা মা কোথায় মেয়েকে এগিয়ে দিচ্ছে, কিভাবে নিজেদের স্বার্থসিদ্ধি করছে, অফিসে গিয়ে কী ধরনের ফেস করছে, প্রতি মুহূর্তে উনি বলতেন যখন, তখন অনেক জায়গা না উনি খুলে দিতেন। এই খুলে দেওয়ার জায়গাটাই আমি কিন্তু লিখতে পেরেছি। এবার সম্পূর্ণ কাহিনীটা কি তার জীবন? না, এটা তো জীবন কাহিনী নয়, এটা তো একটা সামগ্রিক। এখানে হয়তো আমার কোথাও আমার মেজদি আছে, কোথাও আমার মা আছে, কোথাও আমার অফিস কলিগ রয়েছে, কোথাও আমার পাড়া প্রতিবেশী রয়েছে। আমি আসলে তার কণ্ঠস্বরটা একটা আধারে সামগ্রিক একটা কণ্ঠস্বর ধরতে চেয়েছি। ঠিক। এরপরে যেটা আমার আপনার কথা শুনেই যেটা মনে হলো, আপনি এই উপন্যাসটার নাম অন্নপূর্ণা দিলেন কেন? কারণ অন্নপূর্ণা, আমরা সাধারণত মেয়েরা যেটা জানে যে মা, আমরা বলি না যে দেবী অন্নপূর্ণা, মানে অন্নপূর্ণা মানে হচ্ছে কোথাও অন্নদাত্রী বা অন্নের দেবী। মানে সে কোথাও ওই মেয়েদের যে ছবিটা আজও আমাদের সমাজে খুব স্পষ্ট, যে মেয়ে মানেই সে সব কিছু বিলিয়ে দেবে, সব কিছু দিয়ে দেবে, মানে তার নিজের যা আছে সে নিজের কথা ভাববে না, সব কিছু সে বিলিয়ে দেবে। সে আত্মসম্মান হতে পারে, সে খাবার হতে পারে, সেটা কোনো বৈষয়িক জিনিস হতে পারে, সেটা কোনো অবৈষয়িক জিনিসও হতে পারে, যেটা সে বিলিয়ে দেবে অন্যের জন্যে, পরিবারের জন্যে, ভালোবাসার মানুষের জন্যে। কিন্তু কোথাও অন্য চরিত্রটা কিন্তু সে দিচ্ছে, সে বিলিয়ে দিচ্ছে, কিন্তু প্রয়োজনে যেখানে তার ছিনিয়ে নেওয়ার প্রয়োজন বা যেখানে তার অধিকার আদায়ের প্রয়োজন, সেখানে কিন্তু সে লড়াইয়ের ময়দানেও নামছে। মানে সবটা বিলিয়ে দিচ্ছে না, নিঃস্ব হয়ে বিলিয়ে দিচ্ছে না, একদম নয়। নিঃস্ব হওয়ায় বিশ্বাসী নয় অন্য। কিন্তু আমরা অন্নপূর্ণার মানে জানি যে মা বা ঈশ্বর বা দেবী, আমরা তো তাকেই দেবী স্থানে বসাই যে নিঃস্ব হয়ে বিলিয়ে দিতে পারে। অথচ আপনার আঁকা অন্নপূর্ণা বা আপনার লেখা অন্নপূর্ণা বা যার কথা আপনি বলছেন, তিনি সেই নিঃস্ব হয়ে বিশ্বাসী নন। তো এরকম বিপরীত একটা নাম ব্যবহার করলেন কেন উপন্যাসটার? দেখুন, উপন্যাসের প্রথম দিকে একটা শুরুয়াতে একটা রয়েছে যে অন্ন, মানে তাদের ভাতের কষ্ট থেকে তার বাড়ির লোক রেখেছিল অন্নপূর্ণা নাম। হ্যাঁ, যে অন্ন, ও আসবে, অন্ন পাবে, সমাধান হবে। কিন্তু এখানে বিপরীত জায়গাটা চলে আসছে। কিন্তু অন্নটা তো কিন্তু অন্ন মানে কিন্তু অন্ন হচ্ছে চাষ, চাষটা কিন্তু একটা লড়াইয়ের জায়গা। আমি এই জায়গাটা ধরতে চেয়েছি যে একদম বিপরীত জায়গা থেকে যে অন্যের জন্য লড়তে হয়, সে কিন্তু শেষ পর্যন্ত জমির জন্য লড়ছে, কোথাও সামাজিক সম্মানের জন্য লড়ছে, কোথাও কাজের জন্য লড়বে এবং প্রতিষ্ঠার জন্য লড়বে। এই যে প্রতি মুহূর্তে লড়ছে, এই লড়াটাই কিন্তু আমাদের উৎপন্ন করছে, চাষ করছে। এই জায়গাটা আমি ধরতে চেয়েছি যে বিপরীত জায়গা থেকে লড়াইয়ের দেবী বা জিদ বা, মানে দেখেছেন অন্নপূর্ণা ঠাকুরটার কথা ভাবুন, যে শিব দাঁড়িয়ে রয়েছে আর কি, হ্যাঁ, ভিক্ষাপত্র নিয়ে শিব দাঁড়িয়ে রয়েছে, ঠিক ওই জায়গাটা আর কি, মানে নিজের জায়গাটা অনেক বেশি ওপর দিকে তুলে নিচ্ছেন উনি। ঠিক। এবার যেটা জানতে চাইব, যদিও সাহিত্যিকদের কোনো লিঙ্গভেদ এখন আর হয় না, বা কোনো ক্ষেত্রেই এখন লিঙ্গভেদ
হয় না, কিন্তু তাও আপনি পুরুষ সাহিত্যিক হয়ে মেয়েদের এরকম একটা চরিত্র আঁকা তো খুব একটা সহজ ছিল না। তার কারণ হতে পারে কেউ হয়তো আপনাকে তার জীবন কাহিনী বলছেন, কোনো মহিলা, কিন্তু সেটা যতক্ষণ না আপনি ভেতরে গভীরভাবে অনুভব করবেন ততক্ষণ পর্যন্ত সেটা শব্দে বাঁধা সহজ নয়। তো সেক্ষেত্রে একজন পুরুষ সাহিত্যিক হয়ে অন্যর মতো চরিত্র রচনা করে পাঠকদের হৃদয় পর্যন্ত পৌঁছানো, কারণ আমরা জানি অন্নপূর্ণা পাঠক প্রিয় উপন্যাস একটি, তো সেটা খুব একটা সহজ কাজ ছিল না। এটা নিয়ে কি বলবেন? এটা তৈরি হয় একটা পারিবারিক বন্ধনের জায়গা থেকে। আমি যদি যে জিনিসটা বিশ্বাস না করি, ভালো না বাসি, আমি যদি সেই সময়ের মধ্যে দিয়ে না কাটাই, তাহলে কোনো কিছুই তৈরি হতে পারে না। আমার 4 দিদি, মানে বোন, আর আমি একমাত্র ভাই, মা। আমি দেখেছি যে আমার দিদিরা, আমার বোন, আমার দিদি আমাদের কিভাবে রক্ষা করেছেন বিভিন্ন সময়। পারিবারিক বিপর্যয়ে, বাবার যখন কাজ ছিল না ঠিক সেই সময় আমার মেজদি কীভাবে লড়াই করেছেন। আচ্ছা, আমি একটা বাড়িতে থাকতাম, আমাদের যেটা ভাড়া বাড়িতে ছিল, সেখানে একটি পিসিমা ছিলেন, আমরা তাকে করুণা পিসিমা বলতাম। আমার ইচ্ছা আছে ওনাকে নিয়ে খুব একটা লেখা, পরের দিকে লেখাটা লিখব। সেই করুণা পিসির হাজব্যান্ড ছিলেন না। হ্যাঁ, মানে ছিলেন না বলতে, এখন তো ডিভোর্স হয়, তখন ছেড়ে দেওয়া হয়, ছেড়ে দিয়েছে। তার মাকেও তার হাজব্যান্ড ছেড়ে দিয়েছে, তাকেও তার হাজব্যান্ড ছেড়ে দিয়েছে। সে তারপর লেখাপড়া শিখেছিলেন, এজি বেঙ্গলে চাকরি করতেন এবং ছেলে এবং মেয়েকে মানুষ করেছেন এবং দাপুটে কালীঘাটের মতো অঞ্চলে একটা বাড়ি তৈরি করেছিলেন। এবং আমি সেই ছোটোবেলায় করুণা পিসিমাকে দেখেছিলাম আমার বাবাদের সঙ্গে বসে, বাবা কাকাদের সঙ্গে বসে উনি রাজনৈতিক আলোচনা করছেন। আবার মায়েদের সঙ্গে বসে অপর্ণা সেন বা সুচিত্রা সেনকে নিয়ে আলোচনা করছেন। আবার আমাকে নিয়ে গিয়ে ইলিশ মাছ চেনাচ্ছেন। মানে এই যে এই ধরনের মানুষজন। তারপর আমি যখন কাগজে গেলাম, আমি একটি খবরের কাগজে কাজ করতাম, কিছুদিন নিউজে কাজ করার পর যখন ফিচার ডিপার্টমেন্টে আমি চলে আসি, ফিচারে বেশিরভাগটাই আর কি মহিলাদের দখলে এখনো পর্যন্ত। মানে শিল্প সাহিত্যের খুঁটিনাটি আমি বিশ্বাস করি কিন্তু তাদের হাত থেকে অনেক ভালো হয় আর কি। এবং মায়া থাকে একটা শব্দের, এই শব্দটা কেটে ফেলবো, এটা মায়া থাকে তার মধ্যে। এই যে আমি দেখেছি এবং সেই সময় যে দিদিদের সঙ্গে কাজ করেছি, হ্যাঁ, তাদের কাছ থেকে দেখেছি যে এক একজনের মৈত্রী গুহ কাগজ এডিট করে রেখে দিতেন। আমি কাগজটা দেখতাম যে কীভাবে কপিটাকে এডিট করলেন। একটা শব্দ ফেলার আগে মৈত্রীদি ভাবতেন শব্দটা ফেলবো কি না, শব্দটা কি ফেলা ঠিক হবে, মানে এই রকমভাবে দেখতেন। এবং এদের সঙ্গে কাজ করতে গিয়ে সত্যি কথা বলতে কি, মেয়েদের সম্মান যদি না করা যায় তাহলে এই ধরনের উপন্যাস কিন্তু লেখা যায় না। এইগুলো কিন্তু কেউ বলল আমি লিখলাম, বা কোনো একজন লেখককে কেউ কিছু বলল লিখলাম, এটা তখন সোনার পাথরবাটি হবে, কিন্তু ভেতর থেকে হয় না। এছাড়াও অন্নপূর্ণার আগেও আমি যখন ভয় ভয় বলে একটা আমার প্রথম দিকের একদম প্রথম উপন্যাস লিখেছিলাম বর্তমানে, সেখানেও কিন্তু বিষ্ণুপ্রিয়া বলে একটি মেয়ে ছিল, সেও কিন্তু এই রকমই তেজি একটি ঘরের বউ। সে কিন্তু হাজব্যান্ডের সঙ্গে প্রমোটারের কাছ থেকে বাড়ি আদায়ের জন্য লড়ছে, লড়াইয়ের পদ্ধতিটা অন্যরকম, কিন্তু বিষ্ণুপ্রিয়া লড়ে যাচ্ছে। আমার লেখার মধ্যে কিন্তু মানে আমার সাম্প্রতিকতম উপন্যাস মনে যে জোনাক জলে, সেখানেও কিন্তু বনলতা বলে একটি মেয়ে, সেও কিন্তু পরিবারের জন্য লড়ছে। সে কিন্তু বিয়ে করেনি, সে থাকে কাজ মানে যাহার হোক করে একটা নাচের স্কুল করে চালায়, ছবি আঁকার ক্লাস করে চালায়, তার অনেক সুযোগ ছিল, প্রচণ্ড সুন্দরী আর কি। সে হয়তো অনেক ভালো ভালো বিয়ের অফার পেয়েছে, কিন্তু পরিবারের জন্য সে বিয়ে করেনি, না করে বাবা ভাইয়ের কথা ভেবে কিন্তু একটা জায়গা টেনে গেছে। মানে এইটা কিন্তু না আমাদের বাঙালি সমাজের আবহমান কাল ধরে দেখা যায়। এটা যদি একটু চোখ মেলা যায় কিন্তু দেখা যায়। এর জন্য আলাদা কিছু ভাবতে লাগে না। আপনার এই কথার রেশ ধরেই বলছি যে আজকাল মেয়েরা বা বর্তমানে যেসব মেয়েরা আমরা যারা দেখি, বা আমাদের জেনারেশন যদি আমি খুব স্পষ্টভাবে বলি, তো সেখানে মেয়েরা খুব একটা আত্মত্যাগ বা স্যাক্রিফাইস বা কম্প্রোমাইজে খুব একটা বিশ্বাসী নয়। যদিও করতে হয় সকলকেই সংসারের জন্যে, পরিবারের জন্যে, ভালোবাসার জন্যে, পড়াশোনার জন্যে,
কিছু না কিছু চাকরির জন্যে কোথাও কম্প্রোমাইজ বা স্যাক্রিফাইস করতে হয়েছে, কিন্তু এই সব কিছু ত্যাগ করে দেব এই ভাবনাটাই কিন্তু বর্তমান যে জেনারেশন বা আমরা যাকে জেনারেশন এক্স বলছি তারা খুব একটা বিশ্বাসী নয় মেয়েরা। তো সেক্ষেত্রে আপনার কি মনে হয় এই জায়গাটা, আপনি তাদের কথা লিখছেন যারা পরিবারের জন্যে বিয়ে করেনি, পরিবারের জন্যে লড়াই করেছে, নিজের জন্যে কিন্তু নয়, এমন নয় যে সে এটা দিয়ে নিজে বিরাট একটা কিছু পেলো বা সে নিজে ইভেন সেই স্যাক্রিফাইসটা করে বা আত্মত্যাগটা করেও সে নিজে কতটা খুশি সেটাও হয়তো সে ভেবে দেখার অবকাশ পায়নি, কিন্তু তাও তারা করেছে আপনাদের সময়ে যারা বা আমাদের যারা মা দিদিমা বা কাকিমা এদের যারা আমরা দেখেছি। কিন্তু আমাদের সময়কার মেয়েরা কিন্তু খুব একটা এই ভাবনায় বিশ্বাসী নয়। তো সে জায়গায় আপনি কি বলবেন? এটাই তো জেনারেশন। এখন যে লেখাটা লিখব বা আমাদের সময় যে লেখকরা লিখবে তারা কিন্তু, আমি বিশ্বাস করি যে লেখার মধ্যে যদি সময় না থাকে, টাইম, পিপল না থাকে, মানুষ যদি না থাকে, মাটি যদি না থাকে, তাহলে সে লেখাটা লেখা দাঁড়ায় না, মানে আলটপকা একটা লেখা হয়। সেখানে যখন একটা এই সময় দাঁড়িয়ে আমি অন্নপূর্ণার যে কাহিনীটা তৈরি করছি সেই কাহিনীটা কিন্তু মনে করুন ৮০-৮২ সাল নাগাদ, কিন্তু আমি যখন এই সময় দাঁড়িয়ে একটা মেয়ের কথা লিখব, যেটা আমি বললাম মনে যে জোনাক জলে বনলতা সেন, বনলতা বলে একটি মেয়ে যাকে সেন বললে সে প্রচণ্ড রেগে যায়। একটা ছেলেকে মানে তার ভালো লাগতো, কিন্তু সে যেহেতু সেন বলেছে তার আইডেন্টিটি গুলিয়ে দিচ্ছে বলে সে কিন্তু ছেলেটির সঙ্গে সম্পর্ক রাখেনি। মানে কবির সঙ্গে মেলানো চলবে না, আমাকে আমার মতো করে ট্রিট করতে হবে। এবং সে কিন্তু আমার ভালো লাগে। তো এখনকার মেয়েরা তাদের নিজেদের শর্তে বাঁচে, এই নিজেদের শর্তে বাঁচারটাই আমি কিন্তু, আমার দেখুন কন্যা সন্তান নেই, কিন্তু আমি বিশ্বাস করি যে এটাও কিন্তু একটা সময়ের চিহ্ন, কিন্তু যে আমার সময়ের মেয়েরা আমার শর্তে বাঁচে, আমার মতো করে। কেন আমি যাব না, কেন আমি করব না, কেন আমি পারবো না, এই যে আর কিন্তু কেউ বলে না এ পারবে না, তুই করিস না এই কথাটা কিন্তু আর কেউ বলে না, তুই করবি না এই কথাটা কিন্তু কেউ বলে না। এই যে চেঞ্জটা হচ্ছে, এই চেঞ্জটাই তো আমাদের সময়ের যারা লেখক, এই সময়ের যে মেয়েদের গল্প লিখবে, যে মেয়েদের ক্যারেক্টার আসবে, সে তো এই সময়ের কথা লিখবে। ঠিক। এবার একটু অন্য বিষয়ে কথা বলবো। আপনার প্রিয় মহিলা সাহিত্যিক কে? অবশ্যই মহাশ্বেতা দেবী। দেখুন, মহিলা সাহিত্যিক মহাশ্বেতা দেবীকে আমি যেভাবে দেখেছি, আমার না, মানে আমি নিজে হয়তো একটু ভীতু টাইপের মানুষ, কিন্তু মহাশ্বেতা দেবী বললেই আমার পছন্দ করে। যে যেখানে লড়ে যায় সে লড়াইটাই যেন একটা দিক চিহ্ন হয়ে থাকে, যেভাবে লড়া যায়। সে যেভাবে, মনে করুন মনোজ মিত্রের বাঞ্ছারামের বাগান, উনি একটা লড়াই লড়ছেন, বাঞ্ছা একটা উল্টো দিক থেকে লড়াই লড়ছেন। ঠিক মহাশ্বেতা দেবীর দেখুন আপনি বেশিরভাগ লেখাতেই মেয়ে হোক, নারী হোক, পুরুষ হোক, তাদের কিন্তু লড়াই রয়েছে। এই লড়াইটা তার কিন্তু, মানে অধবা বলে একটা কাহিনী, দ্রৌপদী কাহিনী, সেখানেই দেখবেন। দেখুন উনি প্রথম দেখি যখন মহাশ্বেতা ভট্টাচার্য বলে একটা লেখা লিখলেন, তখন লিখলেন কিন্তু ঝাঁসি রানী লিখলেন, মানে বেছে নিলেন কিন্তু ওই রকম একটা ক্যারেক্টার। তা সেই মানুষটাই কিন্তু আমার, মানে মহিলা সাহিত্যিকদের মধ্যে যদি মানে আলাদা করা হয় তাহলে নিশ্চয়ই মানে প্রিয় আর কি। এবং তার কাছে আমি যখন লেখার শুরু করি, যে লেখার মধ্যে সামাজিক যে কথা থাকবে, সামাজিক কথা ছাড়া যে লেখাটা হয় না, দেখুন আনন্দ তো পাওয়া যায়। আপনি বুদ্ধদেবগুলোর লেখা পড়বেন, সেখানে প্রচণ্ড আনন্দ পাওয়া যায়, কিন্তু একটা জায়গা রয়েছে, তাদের মানুষগুলো রয়েছে, সে মানুষগুলো রক্ত মাংসের মানুষ, নড়ছে চড়ছে, হ্যাঁ, তাদের প্রেম ভালোবাসা রাগ রয়েছে প্রচণ্ড। বুদ্ধদেবগুলোর ক্যারেক্টার, চরিত্রগুলোর, মেয়েগুলোর চরিত্র মানে মেরে দেবে মনে হবে তার। মানে এই যে, মানে এই তো নয় ননির পুতুল মোমের পুতুল নয় আর কি, রক্ত মাংসে গড়া মানুষ চাই। ঠিক, এটাই তো কোথাও একটা সাহিত্যের মাহাত্ম্য, যে সাহিত্য আমরা আমাদের জীবনে যত মানুষ দেখি সেটা দিয়ে তো জীবন দেখা হয় না, সবটা হয় না। আমরা আমাদের জীবনে সব ধরনের মানুষের সঙ্গে কখনোই সাক্ষাৎ বা দেখা করতে পারি না, সেটা সম্ভবই নয়। কিন্তু সাহিত্যই আমাদেরকে মানুষ দেখায় বা জীবন দেখায়, মানে রক্ত মাংসে গড়া অনুভূতি সম্পন্ন বিভিন্ন ধরনের মানুষ, যাদের সঙ্গে হয়তো আমাদের এই জীবনে কোনো কোথাও সাক্ষাৎ হলো না, কিন্তু ওই একটা চরিত্রের মাধ্যমেই সাক্ষাৎটা হয়ে রইল।
এবার যেটা জানতে চাইব, বর্তমান যুগে কথা হচ্ছিল যে এখনকার নারীদের কথা, এখন মেয়েদের লেখালেখি বিষয়টা বেশ সহজ হয়েছে, কারণ যেহেতু মেয়েদের কর্মক্ষেত্র বেড়েছে, পরিসর বেড়েছে, তাদের সমাজ মাধ্যম এখন একটা লেখালেখির জন্য একটা বড় জায়গাও। তো আগে কিন্তু মেয়েদের লেখালেখির পরিসর এতটা সহজ ছিল না, এখন বেশ মানে সহজ হওয়ার থেকেও ক্ষেত্রটা বিস্তৃত হয়েছে। তো এই বিষয়ে আপনার কি মনে হয়, এটা সাহিত্যের জন্য ভালো, নাকি এতে সাহিত্যের মান বা অবস্থান কি হচ্ছে? দেখুন, প্রথমত অর্থনৈতিক স্বাধীনতা না থাকলে কোনো শিল্পকর্মই কিন্তু ঠিক সফলতা পায় না। এখন মেয়েরা তো অনেক বেরিয়ে এসছে, তারা প্রায় 80-90% মেয়ে কিন্তু কাজ করছে, মানে শুধু গৃহস্থ কাজ কিন্তু গৃহস্থ কাজের বাইরেও তারা বেরিয়ে এসে, মানে আপনাদের জেনারেশনে যদি দেখেন সব মেয়েই প্রায় চাকরি বাকরি করে, কিছু একটা কাজ করছে, চাকরি করছে, কিছু একটা কাজ করছে আর কি। এই যে এই অর্থনৈতিক স্বাধীনতা তাদের একটা না জায়গা তৈরি করছে, এই স্বাধীনতার জন্যই তারা অনেক জায়গায় স্বচ্ছন্দে পা রাখতে পারছে। সেখানে যদি লেখা একটা ফিল্ড হয়, সাহিত্য যদি একটা ফিল্ড হয়, সেটা কিন্তু অসুবিধার কিছু নেই। কিন্তু খারাপ লাগে একটা জিনিস, যেটা মহিলা মহল বলেই আমি কথাটা বলছি, মানে আমার বলাটা উচিত হচ্ছে কিনা আমি জানি না, হ্যাঁ হয়তো জানি না। আমি দেখেছি ছোটবেলা থেকে একটা কথা শুনতাম যে মেয়েরাই মেয়েদের শত্রু। আমি কিন্তু এই সময়ও দাঁড়িয়ে বলছি যে এই কথাটা এতদিন পরেও পুরনো হয়নি। মানে দেওয়ালে থাকতো না পতির পুণ্যে সতীর পুণ্য, এখন কিন্তু আর তা নয়, উল্টে গেছে। কিন্তু এই কথাটা এখনো পর্যন্ত রয়ে গেছে যে মেয়েরাই মেয়েদের শত্রু। মানে বলতে খুবই খারাপ লাগছে, একটা পুরুষ লেখক, যদি আমি যেহেতু মানে একটা ভাগ করা হচ্ছে, তো আমি কখনোই বলতে শুনিনি এই লেখাটা না হয়তো ভালো হলো না। হয়তো দেখুন, একটা জায়গায় একটা পত্রিকায় সব লেখা খুব ভালো হবে, উৎকৃষ্ট হবে, হবে না। একটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প বাছা হয় যখন 20টা গল্প বাছা হয়, হ্যাঁ, তারাশঙ্করের 20টা গল্প, 25টা গল্প বাঁচে। একটা লেখক 10টা 12টা যদি সারা জীবনে ভালো গল্প লিখতে পারে, ব্যাস সে কিন্তু বেঁচে গেল। হ্যাঁ, 2-4টে ভালো উপন্যাস লিখতে পারলে ব্যাস, বা অদ্বৈত মল্লবর্মণ একটা উপন্যাস লিখেই বেঁচে রয়েছেন। কিন্তু একটা মেয়ের লেখা ছাপা হলে, একটা মহিলা লেখকের লেখা ছাপা হলে আমি লক্ষ্য করে দেখেছি বিভিন্ন রকম মন্তব্য আসে, এবং সেটা মানে কখনোই পুরুষ লেখকদের কাছ থেকে নয়, সেটা আসে তারই কাছাকাছি ঘনিষ্ঠ মহিলাদের কাছ থেকে। ঈর্ষা, অদ্ভুত। কখনো তাদের কথা হয় যে যদি সিনিয়রে, তুমি তো তোমার দিদির লেখা ছেপেছ, বা ও তো খুব সুন্দরী, হ্যাঁ, ওর সঙ্গে তোমার ভালো বন্ধুত্ব রয়েছে, ওর সঙ্গে সম্পাদকের বন্ধুত্ব রয়েছে। মানে এই যে লেখাটাকে দেখা হয় না, লেখার বাইরে এই বিষয়টাকে দেখা হয়, তখন কিন্তু খুব খারাপ লাগে। কোনো সময় কিন্তু এই পুরুষ লেখকদের এই কথাগুলো হয়তো শুনতে হয়, কিন্তু খুবই সামান্য, এইভাবে শুনতে হয় না। ঠিক, আসলে এখনো ভাবনার জায়গা থেকে অতটা বিস্তৃতি বা ওই উদার মনোভাবাপন্নতা যে আমার লেখা কোথাও নির্বাচিত হয়নি মানে নিশ্চয়ই লেখার মধ্যে কোথাও গলদ থাকলেও থাকতে পারে, আমি সেটাকে শোধরাবো, সংশোধন করব, এই বিস্তৃতিটা হয়তো এখনো সাহিত্যের জগতে ততটাও। তার সঙ্গে সঙ্গে এটাও ঠিক যে অন্যের লেখাটা নিশ্চয়ই ভালো হয়েছে, তাই জন্যই ছাপা হয়েছে, এটা গ্রহণ করতে পারা, যে আমারটা ভালো হয়নি কিন্তু অমুকেরটা ভালো হয়েছে। এই গ্রহণের ক্ষমতাটা আশা করি সাহিত্যের জগতে আরও বাড়বে সময়ের সঙ্গে সঙ্গে। ছোটবেলা থেকে আপনার জীবনে প্রভাবিত করেছে এমন কিছু নারী চরিত্রের কথা যদি বলেন, সাহিত্যের নারী চরিত্র। সাহিত্যের নারী চরিত্র বলতে গেলে আমাকে প্রথম মনে করুন সুবর্ণলতা, আশাপূর্ণা দেবীর যে ক্যারেক্টারটা, সে একটা মনে করুন তার মা সত্যবতী, মনে হয় তার মায়ের নাম, হ্যাঁ সত্যবতী যেখান থেকে ছেড়ে দিল, এবং মনে যেন সত্যবতীর ভাবনা নিয়েই যেন সুবর্ণলতা এগিয়ে চলল। এবং এগিয়ে চলাটা কিন্তু শুধুমাত্র দেখুন মানে এমনি পারিবারিক জীবনে এগিয়ে চলে না, সে কিন্তু একটা গোটা সমাজকে তুলে নিয়ে আসলো। এবং সেখানেও কিন্তু দেখুন মেয়েদের বঞ্চনা, মেয়েদের খারাপ কথা বলা, মেয়েদের আটকে রাখা সব রয়েছে, কিন্তু তার মধ্যে যে কিভাবে, আমি যখন ওই সুবর্ণলতা পড়তাম দেখতাম কিভাবে
পুরুষ ছাড়া একটা মেয়ে, একটা নারী চরিত্র কিভাবে ধ্রুবতারার মতো হয়ে ওঠে, দিক চিহ্ন করে দেয়। আমি ছোটবেলা থেকে এইরকমভাবে দেখেছি যে সাহিত্যের সঙ্গে আমি যখন দেখতাম, আমার মেজদিকে দেখতাম যে বাবার সঙ্গে কীরকমভাবে লড়ছে, আমি যখন করুণা পিসিমাকে দেখতাম যে কী সুন্দর একা একা লড়ছে। এই যে সাহিত্য তো আসলে আকাশ থেকে পড়ে না, সমাজ থেকে তৈরি হয়, তার আশেপাশে জায়গা থেকে তৈরি হয়। যে এই মহিলাগুলোকে আমি না ট্রান্সফার করতাম, যে এরাই বুঝি সুবর্ণলতা, এরাই বুঝি এই সমাজ সত্যবতী, বকুল, মানে জেনারেশন আফটার জেনারেশন পাল্টে যাচ্ছে কিন্তু, এবং সেই প্রবাহমানতা, সেই মানে ওখানে কিন্তু লড়াই আছে, দেখবেন লক্ষ্য করে, জীবনের লড়াই এবং প্রতিটা ক্ষেত্রে আরেকটা জিনিস রয়েছে, জীবনের উদযাপন রয়েছে, ভালো লাগাটাও রয়েছে। কিন্তু যে বাড়ি সুবর্ণলতার মানে প্রথম দিকে বাড়িটা দেখতে যাবে মা, চলুন না বাড়িটা দেখে আসি, বলছে না অত বাড়ি দেখতে গেলে দিনক্ষণ লাগে, বলছে আপনার ছেলে যে যায়, মানে এই যে আপনার ছেলে তো বাড়িটা দেখে আসছে, আমরা কি দেখতে পাবো না? দেখুন এই সময় পেরিয়ে এসে এখন একটা মানে তখন বলছে মেয়েরাই তো বাড়িতে বেশিক্ষণ থাকবে, হাজব্যান্ডকে যখন বলছে মেয়েরাই তো বাড়িতে, এখন দেখুন আমরা একটা ঘর দেখতে গেলে, একটা ফ্ল্যাট দেখতে গেলে, আমরা কিন্তু আগে আমাদের যিনি বাড়িতে আর কি রয়েছেন তাকে বলি যে তুমি দেখে নাও যে জিনিসটা ঠিক হলো কি না। এখন সামান্য টিভি ফ্রিজ কিনতে গেলেও কিন্তু তা মানে তা, এবং আমার বাবাকে দেখেছি আমি যে যখন কোনো কথা বলছে তখন কিন্তু মাকে যেমন গুরুত্ব দিচ্ছে, তেমন আমার দুই দিদিরা কিন্তু বেশ স্পষ্ট মতামত দিচ্ছে। আমি এই জায়গাটাই কিন্তু ভেতর আগাগোড়া আমার ভেতরে, এবং অফিসের কর্মক্ষেত্র গিয়েও দেখেছি যে এই দিদিরা কিন্তু মতামত দিয়েছে, বিভিন্ন রকম কিছু সূত্রে দিয়েছে। ঠিক। আপনি যেহেতু একটি খবরের কাগজেও ছিলেন বা নানান কাজের সঙ্গে আপনি যুক্ত, আপনার কি মনে হয় সাহিত্যের ক্ষেত্রে, আপনি যদিও একটা দিক উল্লেখ করেছেন যে অনেক সময় মহিলা সাহিত্যিকরাই মহিলা সহলেখিকাদের ঈর্ষার শিকার হন, তো কিন্তু যদি আপনি সমাজের কথা বলেন, কি মনে হয় নারী পুরুষ বৈষম্য আছে? এখনো আছে তো বটেই, কিন্তু আপনার দৃষ্টিভঙ্গিটা? অসম্ভব আছে, কর্মক্ষেত্র তো রয়েছে। হ্যাঁ, এখনো পর্যন্ত একটি মেয়ে কাজ করলে পারে দেখবেন লক্ষ্য করে একটা জায়গায় যেন ট্যাগ হয় যে ওর পেছনে একটা ছেলে আছে, পুরুষ আছে আর কি। মানে আমি অনেক সময় অনেক ওয়েব সিরিজ দেখছি, অনেক সিনেমা দেখি, অনেক টিভি দেখি, একটা মহিলা কিন্তু সমস্ত কিছু ব্যতিক্রম কি হচ্ছে না, হচ্ছে লেখা হচ্ছে না, লেখাও হচ্ছে, সাহিত্য হচ্ছে, সিনেমাও হচ্ছে, কিন্তু কোথাও যেন মানে মারামারিটাও করতে পারবে না, গুলিটাও চালাতে পারবে না। এখনকার অনেক পাল্টাচ্ছে, কিন্তু আমাদের যে ব্যক্তি জীবনে সেটা কিন্তু এখনো পর্যন্ত এটা রয়ে গেছে, কর্মক্ষেত্র রয়েছে, বাড়িতেও রয়েছে। এটা না, এটা শুধু কেউ পাইয়ে দেবে না, এটা নিজেদেরও অর্জন করতে লাগে, যে আমি কেন এটা পারবো না, আমি কেন করব না। কিছু তো অসুবিধা থাকে কর্মক্ষেত্রে, সেই অসুবিধাগুলোকে যদি সহজ পথটা না নেওয়া হয় না, তাহলেই আমরা না বেশিরভাগ ক্ষেত্রে নিজেরাই নিজেদের ছোট করি। ঠিক, এই ছোটটা যদি না করতে পারি তাহলেই কিন্তু অনেকটা শোধরে যাবে। ঠিক। ঘড়ির কাঁটা বলছে আমরা একেবারে শেষে চলে এসেছি। শেষ প্রশ্ন, অন্নপূর্ণার লেখক মহিলা মহলের শ্রোতাদের জন্য কি বলবেন? আমার একটা কথাই মনে হয় যে যেভাবে থাকেন না, ভালো থাকার চেষ্টা করুন। মানে কীভাবে থাকবেন অন্যর দিকে নয়, নিজেকে না, নিজের জায়গাটা। এখন আমি কিছুদিন আগে একটা সিনেমা দেখেছিলাম, যে জাপানি ফিল্ম, যিনি শুধু বাথরুম পরিষ্কার করেন রাস্তায় ঘুরে ঘুরে। সিনেমাটা দেখতে প্রথম থেকে প্রচণ্ড বোর লাগছিল, তারপর আস্তে 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 বুঝতে পারলাম যে আসলে সিনেমাটার ভেতর রয়েছে জীবনের উদযাপন। যে যেভাবে থাকুক, সে কাজ করে হোক, অফিস গিয়ে হোক, আমি জোর করে করছি না, আমি কারোর জন্য করছি না, আমি যেটা করছি আমি নিজের জন্য করছি। আমি যদি আমার নিজের জন্য করি না, তাহলে কিন্তু আশেপাশের লোক যেটুকুনি, মানে আমার যদি পাতা ফল ফুল ভর্তি হয়, সেখানে অন্য লোক বাঁচবে, অন্য লোক আশ্রয় পাবে। আর সেটা যদি না থাকে তাহলে কেউই পাবে না। আর প্লিজ নিজেকে ছোট করবেন না, কখনোই মনে করবেন না যে আমি হেরে যাচ্ছি, কেন পৃথিবীতে খুব কম মেয়ে আছে হেরে যায়। আমরা তো আমাদের শুধু মায়ের নাম জানি, আমরা কি জানি হেনরিটা ল্যাক্স বলে একজন ছিল, যার সার্ভিক্সে ক্যান্সার হয়েছিল 1931 সালে।
1951 সালে তিনি মারা যান। মারা যাওয়ার আগে 4টে বাচ্চা হয়েছিল, কিন্তু তার জরায়ুর যে কোষ, তার সার্ভিক্সের যে কোষ টিস্যু কেটে নিয়ে সেই কোষটা নিয়ে চাষ করা হয়। তার আগে পর্যন্ত মানব কোষ বাঁচত না, মানুষের কোষ বাঁচানো যেত না। অনেকভাবে চেষ্টা করা হয়েছে, কিন্তু এই হেনরিয়েটা লাক্সের কোষটাই বেঁচেছে, এবং সেই কোষটা এতটাই বেঁচেছে যে তার কোষ বাড়তে বাড়তে ক্যান্সারাস কোষ, কিন্তু এই পৃথিবীটাকে 3বার পাক দেওয়া যাবে, এবং চিকিৎসা বিজ্ঞানটাকেও মানে একদম সপাটে ভালো করে দিয়ে চলে গেছেন। তাহলে সেটা কিন্তু আমাদের আরেকজন মা। ঠিক। আর একটাই বিষয় জানতে চাইবো, আপনার নতুন লেখায় নারী চরিত্ররা কতটা গুরুত্ব পাচ্ছে আগামী লেখাগুলোতে? আগামী লেখা আমি একটা লিখছি, এবারই একটা পুজোর সংখ্যায় আসছে, সেখানে স্কুলের মারা যে ঘরে আড্ডা মারে তাদের কথা। এবার আমরা কিন্তু সেই গর্বিত মায়েদের কথা লিখিনি যাদের ছেলেমেয়েরা দুর্দান্ত ভালো কিছু করেছে। আমি সেই মাদেরই ধরেছি যাদের ছেলেমেয়েরা জীবনে ভালো কিছু করতে পারেনি, ফ্রেম থেকে আউট হয়ে গেছে। যে ইঞ্জিনিয়ার হওয়ার কথা ছিল ইঞ্জিনিয়ার হয়নি, চায়ের দোকান করেছে, বা যে র্যাগিংয়ের শিকার হয়ে ঘরে বসে রয়েছে, এই রকম। কিন্তু তার মধ্যে এমন মাও রয়েছে যার ছেলে ডাক্তার হয়েছে, কিন্তু সে বুঝেছে তার ছেলে আসলে ফ্রেম থেকে পেছিয়ে গেছে, ফ্রেম ভেঙে বেরিয়ে গেছে। আমি ঠিক সেই মাদের যারা গর্বিত নয়, কিন্তু তারা নিজেদের জন্য বেঁচে থাকে, নিজেদের মতো করে এখনও পর্যন্ত 60-62 বছর বয়সে এসে তারা কিন্তু খুব আনন্দে আছে। বেশ, আপনার লেখায়, আপনার রচনায় আমরা আরও এমন জীবনের উদযাপনের কথা, মায়েদের কথা, মেয়েদের কথা পাবো, এটাই আমাদের কামনা। আপনাকেও আপনার আগামী কাজের জন্য, সাহিত্যের জন্য, রচনার জন্য অনেক শুভকামনা রইল মহিলা মহলের তরফ থেকে। আর আপনার মূল্যবান সময় থেকে আকাশবাণীকে, মহিলা মহলকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আমিও সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন।